আমরা আজকে যাচ্ছি বরিশাল বিভাগে প্রথম পাবদা চাষির কাছে। তার সাথে পাবদা মাছ সম্পর্কিত বিস্তারিত জানার জন্য, একজন চাষি হিসেবে তার অভিজ্ঞতা কেমন, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এই জিনিসগুলো আমরা জানার জন্য আজকে একজন পাবদা চাষির কাছে যাচ্ছি। এখানে উপস্থিত আছেন কোয়ালিটি ফিডস লিমিটেডের পক্ষ থেকে সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ তানভীর। হাই। এরপরে আমার সামনে আছে হচ্ছে স্ট্রংওয়ে ফিডস লিমিটেড বাংলাদেশের এরিয়া এক্সিকিউটিভ হিসেবে মোহাম্মদ আমিন তালুকদার। আর আমাদের পিছনে আছে ভাইয়ের নাম কি? নুরুজ্জামান ভাই, যিনি প্রজেক্টের ম্যানেজার হিসেবে আছেন। তা আমরা এই প্রজেক্টে যাচ্ছি, দেখেন কত দুর্গম পথ পাড়ি দিয়ে। আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইয়েরা, মাছ চাষ বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার হচ্ছে পরিচয়টা একটু ভাই জানতে চাচ্ছিলাম। আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম শফিক। ছোটোখাটো একজন মাছ চাষি, পাশাপাশি হচ্ছে যারা মাছ চাষ করেন তাদেরকে নিজের জায়গা থেকে যতটুকু মাছ চাষ বুঝি সেই জায়গা থেকে চাষিদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে যে বিভিন্ন চাষিদের নিয়ে হচ্ছে যে মাঠ পর্যায়ে কাজ করি। আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, উপজেলা উজিরপুর পৌরসভা 5 নং ওয়ার্ডে আমার বাড়ি। আচ্ছা, তার মানে আপনি একজন চাষি হিসেবেও আছেন, আবার একজন পাশাপাশি পরামর্শদাতা হিসেবেও যুক্ত আছেন এই পেশায়। তো কত বছর ধরে এই মাছ চাষ ও পরামর্শ প্রদানের সাথে আপনি যুক্ত আছেন? আসলে ছোটবেলা থেকে বড় হয়েছি মানে আপনার ভোলাতে। তো ছোটবেলা থেকে হচ্ছে যে মাছ ধরার প্রতি একটা ভালো ধরনের একটা নেশা ছিল। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আসলে মাছের প্রতি অন্যরকম একটা মানে ভালোবাসা এবং হচ্ছে যে একটা টান চলে আসছে, যে মানে বড়শি দিয়ে মাছ ধরা, জাল দিয়ে মাছ ধরা। আর মূলত এই পেশাটার সাথে জড়িত হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে আপনার 6 বছর হয়ে গেছে আর কি। 6 বছর ধরে তার মানে যুক্ত আছেন এই পেশাটার সাথে। তো বরিশালের মতো জায়গায়, যেখানে সাধারণত চাষিরা পাবদা মাছ চাষ করতে ভয় পায় বা তাদের একটা ধারণা আছে বরিশালের পানিতে এই পাবদা চাষটি হতে চায় না, তো সেখানে আপনি এই চাষ শুরু করতে কোনো প্রশ্ন বা কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? আসলে হচ্ছে যে এই যে এখন যে মানে পুকুরটা নিয়ে কথা বলতেছি, এই পুকুরটা হচ্ছে যে আপনার পাবদা চাষ করা হচ্ছে। তো মূলত এই পুকুরটার হচ্ছে যিনি ওনার আর কি, এই টোটাল এই প্রজেক্টটার যিনি ওনার নাম হচ্ছে শরীফ মোহাম্মদ এরশাদ ভাইয়ের সাথে হচ্ছে যে আমার এই মাছ চাষ কেন্দ্রিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তো ভাই এখানে হচ্ছে যে কার্প জাতীয় মাছ চাষ করতেন। তো একটা পর্যায়ে হচ্ছে যে ভাইয়ের সাথে আলাপ আলোচনার পরে গত বছর আমরা মানে ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিলাম যে ভাই আমরা এখানে যদি ভিন্ন একটু ভেরিয়েশন আনি, যে ক্যাটফিশ টাইপের যদি কোনো মাছ চাষ করা যায়। তো ভাই বললো যে আসলে সেটা কি মাছ চাষ করা যায়। তো হচ্ছে যে সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে পুকুরের এই পুকুরটার আসলে যে পরিবেশ বা চারপাশের যে আসলে পরিবেশটা আছে, এই পরিবেশে আসলে পাবদা চাষটা করা যায়। তো ভাই হচ্ছে যে বলতেছিল যে আসলে পাবদা চাষ করাটা একটু রিস্কিও, যেহেতু পাবদা হচ্ছে যে ক্যাটফিশের ভিতরে শৌখিন টাইপের মাছ। এর নার্সিংটা করাটা আসলে সাধারণত অন্যান্য যে সমস্ত মাছ আছে তার থেকে একটু বেশি সময় দিতে হয় নার্সিং করার জন্য। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমরা পুকুরটা পাবদা চাষের জন্য একেবারেই উপযোগী। তো আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে আর কি আমরা এই চাষটা শুরু করি। আপনার পাবদা চাষ করার জন্য পুকুর প্রস্তুত করতে কি আপনি কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যেহেতু এই বরিশাল অঞ্চলে আসলে পাবদা চাষটা ওইভাবে প্রচলন নাই? তো পুকুর প্রস্তুতের ব্যাপারটা আসলে যে কোনো মাছ চাষের ক্ষেত্রে হচ্ছে যে পুকুরটা প্রস্তুতের একটা মানে একটা বিশাল একটা মানে হচ্ছে যে আপনার কি বলা যায় এটাকে, যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু প্রথমবার ভাইয়ের এখানে পাবদাটা চাষ করব, সেই জন্য হচ্ছে যে আমি পুকুরটাকে সুন্দরভাবে হচ্ছে যে মানে আপনার সেচ দিয়ে শুকিয়ে প্রায় হচ্ছে যে 15 থেকে 20 দিন পুকুরটাকে প্রচণ্ড রৌদ্রের ভিতরে আমরা পুকুরটাকে শুকাইছি। শুকানোর পর পুকুরের মাটিগুলি যখন দেখলাম যে সুন্দর করে মানে শক্ত হয়ে গেছে এবং ফেটে গেছে, এরপরে হচ্ছে যে পুকুরটাকে এই পুকুরে যতটুকু মানে হচ্ছে যে ভুট্টা প্রস্তুতের জন্য সার বলেন, চুন বলেন, এগুলি প্রয়োগ করা দরকার, সেটা আমরা হচ্ছে যে করছি। এবং হচ্ছে যে প্রতি শতাংশে আমি পুকুরে হচ্ছে যে 2 থেকে 2.5 কেজি এর ভিতরে হচ্ছে যে পাথরের চুনটা দিছি।
পাথরের চুনটা দেওয়ার এক সপ্তাহ না, ঠিক 5 দিন পরে হচ্ছে যে আবার হচ্ছে আপনার টিএসপি সারটা প্রতি শতাংশে হচ্ছে যে আপনার 200 থেকে 250 গ্রাম করে দিয়ে পুকুরটাকে আমরা মোটামুটি হচ্ছে যে মানে প্রস্তুত করে পানি ঢুকেছি। তো পানি ঢুকানোর পরে হচ্ছে যে আপনার তার 4-5 দিন পরে হচ্ছে যে আপনার প্রতি শতকে আবার 200 গ্রাম করে ইউরিয়া সার দিয়ে পুকুরের পানিতে একটা হচ্ছে যে প্লাঙ্কটনের একটা প্রাকৃতিক খাবারটা চলে আসছে, প্লাঙ্কটনটা চলে আসছে। এরপরে হচ্ছে যে আমরা পোনাটা সংগ্রহ করে, আমরা সংগ্রহের আগে কিছু পোনা আমরা হচ্ছে যে লোকালি সংগ্রহ করে হচ্ছে যে 24 ঘন্টা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা একটা মানে টেস্ট করছেন করার জন্য আমরা যে পানি ঠিক আছে কিনা এটা টেস্ট করার জন্য হাঁপায় রেখে দিচ্ছি। হাঁপায় রাখার পরে যখন দেখলাম যে 24 ঘন্টা পরে হচ্ছে যে পোনাটা আসলে নষ্ট হয়নি, যে ফিজিক্যাল গ্রোথ সবকিছু ভালো ছিল, এরপরে হচ্ছে যে আমরা মেন্টালি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে আমরা ময়মনসিংহ থেকে এখানে পোনাটা এনে পোনাটা আমরা হচ্ছে যে পুকুরে মজুত করি। আচ্ছা আচ্ছা, এই পাবদা চাষ করার জন্য আপনার কত শতাংশের জমি হলে সব থেকে ভালো হয়? আসলে মূলত হচ্ছে যে আপনার আপনি কতটুকু চাষ করবেন তার উপরে ডিপেন্ড করে। মূলত হচ্ছে যে আপনার 30 থেকে 40 শতকের পুকুর হলে হচ্ছে যে সেখানে প্রপারলি খুব ভালোভাবে পাবদা চাষ করা যায়। মিনিমাম হচ্ছে যে আপনার 40 শতকের যদি একটা পুকুর হয়, আপনি মিনিমাম হচ্ছে যে 30 থেকে 35 হাজার পাবদা মাছ চাষ করা যায়। যেহেতু আমাদের এই পুকুরটা হচ্ছে যে 60 শতকের, তো আমরা এখানে হচ্ছে যে অ্যাভারেজে 70,000 পাবদার পোনা দিয়েছি। পাশাপাশি হচ্ছে যে আপনার অল্প কিছু কার্প মাছ আছে। আচ্ছা, তার মানে এটা আপনার হচ্ছে এই পাবদা চাষি পুকুরের গড় গভীরতা কেমন হলে সাধারণত ভালো হয়? গড় গভীরতা ন্যূনতম হচ্ছে যে 6 ফিট পানি থাকা আপনার জন্য অত্যাবশ্যক। তার মানে পাবদা চাষ করতে হলে মিনিমাম 6 ফিট পানি থাকতে হবে এবং পুকুর আয়তাকার হলে সব থেকে ভালো হয়। আয়তাকারের আপনাদের এই প্রজেক্টে, হ্যাঁ আপনাদের এই প্রজেক্টটা দেখে মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা আয়তাকার পুকুর এবং আয়তাকার পুকুরে সাধারণত যে কোনো মাছের হচ্ছে গ্রোথটা ভালো হয়। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে পাবদা চাষের জন্য পুকুরের পরিবেশটা কেমন হতে হয়? আসলে মানে কি ধরনের পরিবেশে আপনার সাধারণত পাবদা ভালো হয় আর কি? যে কোনো মাছ চাষের ক্ষেত্রে হচ্ছে যে পুকুরের চারপাশটা হচ্ছে যে একেবারে হচ্ছে যে গাছগাছালি থাকা যাবে না। আর গাছগাছালি থাকলেও হচ্ছে যে সেগুলির ডালপালা ছাঁটাই করে নিতে হবে। পুকুরের পাড়টাকে সুন্দর করে নেটিং করতে হবে। তো আমাদের এইখানে আসলে 2 স্তরের নেটিং করা আছে। আমার হচ্ছে যে এই পাটটাতে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার আছে, এর নিচে হচ্ছে যে আমার যেখানে আছে যে তলদেশ থেকে একটা বক্সার আছে, চারপাশে আমার হচ্ছে যে 5 ফিট করে বক্সার আছে। আচ্ছা, তো ওই বক্সারটাকে হচ্ছে যে আমরা নেট দিয়ে আমরা ঢেকে দিছি। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যে আপনার বাহির থেকে যেন কোনোভাবে পানির প্রেশারটা যেন না পড়ে এবং প্রেশারটা পড়লেও যেন সেটাকে সেভ রাখতে পারে। মোট কথা আপনার নেটিং করার উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে যেন কোনো আপনার রাক্ষুসে মাছ বা হচ্ছে কোনো সাপ ব্যাং যেন পুকুরে প্রবেশ না করে। এই তো হচ্ছে মূল কারণ, তাই না? জি। আচ্ছা, এরপরে আপনার এই স্টকিং ডেনসিটি বা প্রতি শতাংশে কত পিস করে পাবদা আপনার ব্যবহার করেছেন? আমরা এখানে আমাদের পুকুরটা হচ্ছে গিয়ে পুকুরের পাড় সহ 75 শতক জমির উপরে এই পুকুরটা আসলে। তো আমাদের ভিতরের যে মানে পানির যে আয়তন আছে, সেই পানির আয়তনে আমাদের হচ্ছে যে 65+। আমাদের মোট কথা জল গড়টা হচ্ছে 65%। 65-তে আমরা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে 70,000 মাছ দিচ্ছি। তো এবারে যে 1000+ প্রতি শতাংশে 1000+ মাছ আমরা দিয়েছি। আচ্ছা, কোন সাইজের পোনাগুলো স্টকিং করলে সাধারণত ভালো হয়? আসলে বিভিন্ন মাছের তো আসলে পোনা পুকুরে স্টক করলে বা মজুত করলে এক এক ধরনের মাছের জন্য আসলে এক এক রকম পোনা মজুত করতে হয়। সেই ক্ষেত্রে আমরা পাবদাটা হচ্ছে যে আপনার 2 ইঞ্চির সাইজের যে পোনাটা, এই পোনাটা আমরা মজুত করি। এই পোনাটা ছাড়লে আর কি পোনা নষ্ট হওয়ার প্রবণতা কম থাকে। যেহেতু পাবদা হচ্ছে যে রাক্ষসী মাছ, এরা হচ্ছে যে খাবার যদি এদের যখন প্রচন্ড ক্ষুধা লাগে, তো খাবার যদি প্রয়োগ করা না হয় এরা নিজেদেরকে হচ্ছে যে খেতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে 2 ইঞ্চির পোনাটা আমরা দেওয়ার মূল কারণ হচ্ছে যে একজনের সাথে একজনের সাংঘর্ষিক এই ব্যাপারগুলি না থাকে। আচ্ছা 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 আচ্ছা, এই পাবদা কি এককভাবে করতেছেন নাকি এর সাথে অন্য কোনো মাছ আপনি এখানে স্টকিং করেছেন? এখানে আমাদের 70,000 পাবদা স্টক আছে। পাশাপাশি হচ্ছে যে আমার কিছু কার্প মাছ আছে, যেমন দুইটা প্রজাতির কার্পি এখানে আছে, যেটা হচ্ছে যে আমার কিছু কাতলা মাছ আছে। আচ্ছা, আর এটার সাথে হচ্ছে যে অল্প কিছু ব্রিগ হেড আছে। আচ্ছা, মোট কথা আপনি উপরে স্তরে মাছ ব্যবহার করেছেন। আচ্ছা, এখানে প্রতিদিন কি পরিমাণে আপনার খাবার ব্যবহার করেন এবং এই খাবারের হিসাবটা কিভাবে করেন, আর কত % প্রোটিনযুক্ত খাবার ব্যবহার করলে মাছের গ্রোথটা স্বাভাবিক থাকে? এখানে যেহেতু 70,000 মাছ আছে আর পাশাপাশি কিছু কার্প মাছ আছে, তো কার্প মাছের জন্য আমরা আসলে এখানে আলাদাভাবে কোনো খাবার এখন দিচ্ছি না যে কারণ এখন হচ্ছে যে আমরা যে ফিডটা ইউজ করতেছি, আমরা প্রতিদিন গড়ে 75 কেজি করে খাবার এখানে মানে মাছকে দিচ্ছি। এবং এটা হচ্ছে যে 3টা শিডিউল করে। পাবদা সাধারণত হচ্ছে দিনের বেলাতে খায় না, এই জন্য হচ্ছে যে
রাতের বেলাতে আমরা 3টা শিফট করে নিছি, সন্ধ্যা 7টা থেকে 8টা, রাত 11টা থেকে 12টা এবং ভোর 3টা থেকে 4টা। এই 3টা শিফটে আমরা 25 কেজি করে খাবার হচ্ছে যে মাছকে দিচ্ছি। আচ্ছা, আর কত পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার ব্যবহার করতেছেন? এখানে যেই ফিডটি আমি ব্যবহার করতেছি, বাজারে আসলে অনেক ধরনের ফিডই আছে। আসলে সব ফিডে সব ধরনের প্রোটিন আসলে পার্সেন্টেজের যে বিষয়টা থাকে, এটা অনেক সময় দেখা গেছে যে অনেক ফিডে আসলে সেইভাবে পাওয়া যায় না। কিন্তু আমি এখানে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে টংওয়ের ফিড। এখানে হচ্ছে যে একেবারে 38% প্রোটিন যুক্ত খাবারই এখানে দিচ্ছি। আচ্ছা। এবং 38% এটা রিয়েল, একদম রিয়েল ভাবে আছে সেই পরিমাণ, মানে 38% যে প্রোটিন সমৃদ্ধ যে টংয়ের ফিডটা, এই ফিডটাই হচ্ছে যে এখন খাওয়াচ্ছি না। আচ্ছা, আপনার এই পুকুরের পানি ব্যবস্থাপনা কিভাবে করেন বা পানির গুণগত মান কিভাবে নিয়ন্ত্রণ রাখেন? পানি এখানে হচ্ছে যে আমাদের অক্সিজেন, পাবদা চাষটা শুরুতেই বলেছি যে পাবদা চাষটা একটু ক্রিটিক্যাল, এবং হচ্ছে যে পাবদা মাছ খুব সেনসিটিভ। একে হচ্ছে যে একদম নার্সিং পিরিয়ড থেকে হারভেস্ট পর্যন্ত প্রতিদিনই হচ্ছে যে মানে আলাদাভাবে হচ্ছে যে টেক কেয়ারটা করতে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অক্সিজেনের ঘাটতিটা পূরণের জন্য আমাদের ভিতরে একটা ভেঞ্চুরি মেশিন দেয়া আছে। ভেঞ্চুরি মেশিনের প্রতিদিনই চলতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2-1 ঘন্টা রেস্টের পরে। আমরা 24 ঘন্টা মোটামুটি হচ্ছে যে 20 ঘন্টা এটা চালিয়ে রাখি। রাখার মূল কারণ হচ্ছে যেন কোনো কারণ হচ্ছে যে অক্সিজেনটা ফেলটা না করে। আচ্ছা, আচ্ছা। যেহেতু এইখানে পাবদার যে খাবারটা আমরা খাওয়াচ্ছি এটাতে প্রোটিনের মাত্রাটা 38%, সেই ক্ষেত্রে হচ্ছে যে পানি অনেক সময় হচ্ছে যে খাবার মাছ হচ্ছে সবসময় তো আসলে একরকম ভাবে খায় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোটিনের মাত্রা বেশি থাকার কারণ হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে এত পরিমাণ মানে ব্লুম চলে আসে। খাবার তৈরি হয়, যার কারণে হচ্ছে যে ব্লুমটা চলে আসে। এই ব্লুমটা ঠিক রাখার জন্য হচ্ছে যে আমরা অলরেডি হচ্ছে অল্টারনেটিভ দুটো, একটা হচ্ছে যে স্যালো পাম্প আর একটা হচ্ছে যে ইলেকট্রিক একটা মোটর আছে, যেটা দিয়ে হচ্ছে যে আমরা পানিটাকে হচ্ছে যে যখন আমাদের পানি দেওয়ার দরকার তখন হচ্ছে আমরা ডিপ থেকে পানি দেই, আবার হচ্ছে যখন পানি বের করা দরকার তখন আমরা হচ্ছে যে স্যালো থেকে এটা বের করে ফেলি। তার মানে পানি এক্সচেঞ্জের আপনার ব্যবস্থা আছে। ব্যবস্থাটা আছে। আসলে মাছ চাষ করতে গেলে পানি এক্সচেঞ্জের ব্যবস্থাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছগুলো করতে গেলে অবশ্যই ডিপ টিউবওয়েলের পানি আপনার ব্যবহার করা উচিত এবং পাশাপাশি পানি এক্সচেঞ্জের ব্যবস্থা রাখা উচিত। তো প্রতি মাসে এই পুকুরে বা প্রজেক্টে আপনার কিভাবে মাছ সুস্থ রাখার জন্য কি কি পরিচর্যা গ্রহণ করেন? আসলে এখানে হচ্ছে যে যেহেতু পাবদা চাষ করতেছি এবং হচ্ছে যে যে খাবারটা আমরা খাওয়াচ্ছি এটা প্রোটিনের মাত্রাটা স্বাভাবিক হচ্ছে যে যে একটু বেশি থাকার কারণে হচ্ছে যে এখানে কন্টিনিউ হচ্ছে যে আপনার কিছু আপনার হচ্ছে যে সয়েল কেয়ার আমরা ব্যবহার করি, কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে মাছ স্টক সয়েল প্রোবায়োটিক ব্যবহার করেন? সয়েল প্রোবায়োটিকটা আমরা ব্যবহার করে থাকি, যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে যে মাছ আছে, মাছ খাবে এবং খাওয়ার সাথে সাথে সে মল ত্যাগ করবে, এটাই হচ্ছে যে মাছটা আসলে বৈশিষ্ট্য। তো যেহেতু মল ত্যাগ করে সেহেতু হচ্ছে যে ওর ডাস্টটা হচ্ছে যে মাটির নিচে যায়, সেহেতু মাটিটা ভালো রাখার জন্য আমরা সয়েল মানে প্রোবায়োটিক ইউজ করতেছি। পাশাপাশি হচ্ছে যে অক্সিজেনটা ভালো রাখার জন্য আমরা হচ্ছে যে অক্সিজেন ট্যাবলেটও ইউজ করতেছি। পাশাপাশি জীবাণু কোনো কারণে যেন কোনো জ্যাম বা কোনো জীবাণু যেন মাছকে আক্রমণ করতে না পারে, সেজন্য আমরা জীবাণুনাশকটা হচ্ছে যে মাসে হচ্ছে যে মিনিমাম 3বার আমরা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বিভিন্ন কোম্পানিতে আমরা ট্রাই করে থাকি, স্কয়ার, এসকেপ, তারপরে হচ্ছে যে আপনার ওই যে ফিস্টেক। তো বিশেষ করে হচ্ছে যে স্কয়ারের প্রোডাক্টটাই এখানে বেশি ব্যবহার করা হয়। যেমন এখন হচ্ছে যে আপনার অক্সিলাইট, যেটা হচ্ছে যে এটা আমরা কন্টিনিউ ব্যবহার করে থাকি। 2-1 দিন পর পরই হচ্ছে অক্সিলাইভ অক্সিজেন। আচ্ছা। 2-1 দিন পর পরই আমরা দিয়ে থাকি, যেহেতু আমাদের মাছের ঘনত্বটা বেশি, তো সেই কারণে হচ্ছে যে অক্সিজেনটা ভালো থাকলেই আসলে হচ্ছে যে পুকুরের মাছ ভালো থাকবে, এইটা আমার বিশ্বাস। এবং হচ্ছে যে মাছ চাষের ক্ষেত্রে এটা একটা অপরিহার্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অক্সিজেন ট্যাবলেটটা আমরা সবসময় হচ্ছে যে স্টকে আমাদের রাখি, এবং হচ্ছে যে আমরা যখনই দেখি যে আসলে অক্সিজেনের ঘাটতি, কারণ এখনকার যে সিজনটা, এই সিজনে প্রচুর পরিমাণে বৃষ্টি, আবার হচ্ছে প্রচুর পরিমাণে রৌদ্র, খরা, তো ওইটার সাথে ব্যালেন্স রেখে হচ্ছে যে আসলে আমরা ব্যবস্থাটা নিয়ে যাই। আচ্ছা, এক্ষেত্রে আপনারা যে প্রোবায়োটিকের একটা কথা বললেন, যে প্রোবায়োটিকটা তাহলে আপনি কোন প্রোবায়োটিকটা মানে সয়েল প্রোবায়োটিকটা ব্যবহার করতেছেন? আমি স্কয়ারের ওই যে প্রোটাক্স একোয়া, এই প্রোডাক্টটি লিকুইডটি ব্যবহার করতেছি। আচ্ছা। এটার কারণে হচ্ছে যে আমার মাটির গুণগত মান এবং পানির হচ্ছে যে গুণগত মানটা খুব ভালো রাখতেছে। আচ্ছা, মোটামুটি এই যে আপনার 70,000 পাবদা, এই 70,000 পাবদা করতে আপনার খরচ কেমন পড়তেছে এবং কি পরিমাণে আশা করতেছেন যে আপনার এই পরিমাণ টাকা আপনার প্রফিট হতে পারে? আমাদের এখানে আমাদের 70,000 মাসে আমরা মানে আমাদের হারভেস্টের সময়কালটা যে সময় পর্যন্ত আমরা ধরে রাখছি, তো এতে হচ্ছে যে আমরা আশা করি এখানে আমাদের হচ্ছে যে 4 টনের মতো মাছ আমাদের হচ্ছে যে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের 4 টনের মতো মাছ আমরা হারভেস্ট করতে পারবো। তো
শুরু থেকে এই পর্যন্ত অ্যাভারেজে প্রায় হচ্ছে যে 4.5 লাখ প্লাস টাকা আমাদের হচ্ছে যে ইনভেস্ট করা হয়ে গেছে। আশা করি আরো 1 মাস আমরা এখানে হচ্ছে যে আমরা ইয়ে করব, মাছ মজুত রাখবো, এবং 1 মাস 1 থেকে 6 মাস পরে হচ্ছে যে আমরা মাছ হারভেস্ট করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হচ্ছে যে আরো 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো আমাদের আরো হচ্ছে টোটাল আর কি 5 লাখ 5.5 লাখ টাকার মতো খরচ হবে। আমরা খরচ করবো। তো আশা করি আমরা যেটা খরচ করব তার 3 ভাগের 2 ভাগ টাকা আমাদের চলে আসবে। আচ্ছা, যাক, খুবই ভালো কথা। কতদিন পরে সাধারণত আপনার এই বাজারজাত করার ইচ্ছা আছে, মানে টোটাল মাছের কতদিন বয়সে? আমাদের টার্গেট হচ্ছে 6 মাস, কিন্তু 6 মাস আশা করি ইনশাল্লাহ লাগবে না। আমাদের মাছের যে বডি ওয়েটের যে অবস্থা, বা মানে মাছ যে এখন যে জায়গাটায় চলে আসছে, আশা করি হচ্ছে যে 5 মাস পরে আমরা 5 মাস 10 বা 15 দিনের ভিতরে আমরা এটা হারভেস্ট করতে পারবো। কেজিতে কয়টা করে বিক্রি হবে সে সময়? আমাদের টার্গেট হচ্ছে যে কেজিতে 20 থেকে 18, 20, 22 এর ভিতরে হচ্ছে যে এর ভিতরে হইতে পারে। আচ্ছা, এরপরে আপনার কাছ থেকে এই যে 6-5 মাস ধরে যে মাছ চাষ করতেছেন, এর ভেতরে আসলে পাবদার কোনো রোগের লক্ষণ দেখা গিয়েছে কিনা, বা যদি যেয়ে থাকে সেক্ষেত্রে আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আসলে শুরু থেকে এই পর্যন্ত আসলে ওইভাবে কোনো রোগের সমস্যার সম্মুখীন আমরা এখন পর্যন্ত হইনি। কোনো রোগের জন্য আমাদের আসলে ওইভাবে কোনো মেডিসিন এখন পর্যন্ত এখানে ইউজ করার প্রয়োজন তার মানে আপনি হচ্ছে যেহেতু রোগ আসার আগে এই ব্যবস্থা গ্রহণ করতেছেন এবং এখানে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রেখেছেন, যার জন্য এই পুকুরে এখন পর্যন্ত আপনার পাবদা মাছের কোনো প্রকার রোগবালাই আসেনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন, এবং আপনি হয়তো আমার সাথে একমত হবেন, যে রোগ আসার আগেই আসলে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেহেতু সারা বাংলাদেশে অনেক চাষি আছেন যারা হচ্ছে রোগ আসার পরে তারপরে দেখা যায় কোনো ট্রিটমেন্টে চলে যায়। আসলে উচিত, সকল খামারির উচিত হচ্ছে রোগ আসার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে মাছের সহজে রোগ বালাই না আসে। আপনি তো আমার সাথে এই ব্যাপারে একমত হবেন আশা করতেছি। তো এইখানে একটু আমার কথা আছে, যেটা হচ্ছে যে আসলে মাছ হচ্ছে পানিতে থাকে। তো মানে যেই লেভেলের খামারি হোক, যেই মাছই চাষ করুক না কেন, আসলে খামারির মেমোরিতে বা খামারির হচ্ছে যে মানে মনস্তাত্ত্বিক একটা মাছের যে মনস্তাত্ত্বিক সেন্স, সেটার সাথে আসলে একজন খামারির আমি মনে করি যে মনস্তাত্ত্বিক সেন্সটা একদম মানে হচ্ছে যে 100 রাখা উচিত। কারণ হচ্ছে যে এটা পানিতে থাকে, এটা এমন না যে উপরে উঠে আমি এটাকে ট্রিটমেন্ট দিতে পারবো। আর মাছ হচ্ছে যে আপনার একটা মাছ ক্ষত হলে আসলে ওরে যে মারা যাবে বা ক্ষততে প্রচুর পরিমাণে আক্রান্ত হয়ে গেছে, আসলে তাকে কন্ট্রোল করা বা কঠিন হয়ে যায়, তাকে হচ্ছে যে আবার পুনরায় তার আগের জায়গায় নিয়ে আসা, এইটা সোটা। তো এই ক্ষেত্রে হচ্ছে যে খামারিদের মাথায় রাখতে হবে যে একটা ডিজিজ হওয়ার আগেই বা ডিজিজের পূর্ব লক্ষণ যদি উনি পুকুরে কোনো না কোনোভাবে, সেটা মাছের হোক, পানিতে হোক, পুকুরের আনুষঙ্গিক অন্যান্য পরিবেশের ক্ষেত্রে যদি দেখে, তো শুরু থেকেই হচ্ছে যে আসলে ট্রিটমেন্টের ব্যবস্থা বা পরামর্শের ব্যবস্থাটা নিতে হবে, যে আসলে আমার এই অবস্থাটা হইতে পারে বা হবে, এরকম যদি আশঙ্কা থাকে তার আগে থেকেই হচ্ছে যে এই ব্যবস্থাটা নিয়ে রাখলে আসলে মাছ হচ্ছে যে অসুস্থ হওয়া বা মাছের সমস্যা হওয়ার আসলে ঝুঁকিটা অনেকাংশে কম থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে খামারি বা চাষি, আমরা যাদেরকেই বলি, যারাই হচ্ছে যে মাছ চাষ করতেছেন এবং যেই লেভেলেরই মাছ চাষ করুক না কেন, এদের হচ্ছে যে আগে মাছ চাষ করার শুরু থেকেই হচ্ছে যে তাদের মেমোরিতে বা তাদের চিন্তা চেতনায় থাকতে হবে যে পুকুরে মাছ চাষ যেহেতু আমি কাজ করতেছি বা ঘেরে মাছ চাষ করতেছি, মাছটা কিভাবে সুস্থ রাখা যায় সেই চিন্তাটা তার মাথায় থাকতে হবে। এবং সেইভাবেই হচ্ছে যে মেডিসিনের মাধ্যমে হোক, সেটা প্রাকৃতিকভাবে হোক, যেভাবে আসলে মানে টিকিয়ে রাখা যায়, পানিটাকে ভালো রাখা যায়, মাটিটাকে ভালো রাখা যায়, মাছটাকে ভালো রাখা যায়, সেই বিষয়টা হচ্ছে যে তার নখদর্পণে থাকতে হবে। আচ্ছা, আসলে পাবদার একটা বড় রোগ আছে, সেটাকে আমরা মৎস্যবিজ্ঞানের ভাষায় বলি ইউএস বা এপিজুটিক আলসারেটিভ সিনড্রোম। তো এই রোগটা হইলে আসলে পাবদা টেকানো খুব কঠিন হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনার পরামর্শে এখন পর্যন্ত আপনাদের এই প্রজেক্টে এই রোগটি আসলে দেখা যায়নি। যাই হোক, আসলে বর্তমানে বরিশালে আপনারা যে এই পাবদা চাষ করতেছেন, এটা কি আপনারা বরিশালের লোকাল বাজারে সেল করবেন নাকি বাইরে বিক্রি করার ইচ্ছা আছে? বা বরিশালে যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে বরিশাল বাজারে এই পাবদা মাছের হচ্ছে আপনার চাহিদা কেমন আছে? বরিশালে পাবদা মাছের চাহিদাটা মাশাল্লাহ বেশ ভালো আছে। বিশেষ করে বরিশাল শহরের যেই কয়টা হচ্ছে যে বাণিজ্যিকভাবে মাছের হচ্ছে যে পাইকারি মাছ কেনা বেচা করা হয়, বিশেষ করে কাশীপুর এবং পোর্ট রোড, এর বাইরে হচ্ছে যে আমার হচ্ছে যে আমরা হারভেস্ট করার আগে হচ্ছে যে আসলে বাজারটা যাচাই করব যে আমাদের বাজার কোন। অবশ্যই কারণ মাছ হচ্ছে যে আপনার হারভেস্টের আগে বাজার যাচাই করাটা, এটা একটা হচ্ছে যে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে
এত কষ্ট করে মাছটাকে এই পর্যন্ত এনে আমরা যখন হারভেস্ট করব তখন হচ্ছে যে বাজারটা যদি আসলে ডাউন থাকে বা প্রত্যেকটা বাজারে আসলে একটা বাজারের সাথে একটা বাজারের আলাদা আলাদা ভেরিয়েশন থাকে, অবশ্যই আমরা চাচ্ছি যে এখান থেকে মাছটাকে জীবিত অবস্থায় আমরা অক্সিজেনের মাধ্যমে আমরা জীবিত অবস্থায় হচ্ছে যে মাছটাকে আমরা হারভেস্ট করে মাছটাকে আমরা সেল দেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে। চমৎকার সেই চমৎকার। ক্ষেত্রে হচ্ছে যে বরিশালের মার্কেট যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ আমরা বরিশালে সেটা সেল দিব। পাশাপাশি হচ্ছে যে বরিশালে যদি ওইভাবে আসলে অতটা দামটা ভালো না থাকে, আমাদের পাশাপাশি আমাদের আশেপাশেই হচ্ছে যে আরো বেশ কিছু বাজার আছে, বিশেষ করে ভাঙ্গাতে আছে, শরীয়তপুরের এইদিকে, তারপরে যে টেকেরহাট এইদিকে আছে হচ্ছে কি আপনার ওই যে কি বলে তো? পয়সারহাট আছে, পাশাপাশি গোপালগঞ্জের হচ্ছে যে ঘাগর আছে। এই সমস্ত বাজারগুলি যেহেতু এই প্রজেক্ট হচ্ছে সাতলার ভিতরে একেবারে হচ্ছে যে সাতলা এবং কোটালীপাড়ায় শেষ সীমান্তে, তো এখান থেকে হচ্ছে যে এখানে ভালো মার্কেট আমরা পাবো, যেহেতু আমাদের মাছের কোয়ালিটি বা আমাদের মাছের প্রোডাকশন অনেক বেটার, অনেক সুন্দর, সেই ক্ষেত্রে আমরা জীবিত অবস্থায় মাছটাকে হচ্ছে যে সেল দেওয়ার আমরা আসলে যে কোনো মাছ যখন আপনি জীবিত অবস্থায় বাজারে উঠাবেন, জি। মাছের দামটা কিন্তু আলটিমেটলি কেজিতে 20 টাকা 30 টাকা পর্যন্ত বেড়ে যায়। হ্যাঁ 100%, এটা 100%। কারণ হচ্ছে যে যেখানে জীবিত মাছ নিয়ে যাওয়া যায় সেখানে হচ্ছে যে জীবিত মাছের চাহিদাটা হচ্ছে যে অনেক বেশি থাকে। তো জি। সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে 10, 20, 15, 25 এরকম আসলে এটা হওয়াটা স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত। ঠিক আছে শফিক ভাই, আপনার কাছে লাস্ট প্রশ্ন, যে নতুন যারা পাবদা চাষ শুরু করতে চান, বিশেষ করে আপনার ভিডিও দেখে যারা নতুন পাবদা চাষ শুরু করতে চান, তাদের জন্য আপনার আসলে পরামর্শ কি? আসলে পরামর্শের বিষয়টা হচ্ছে যে মাছ চাষের ক্ষেত্রে হচ্ছে যে যারাই পাবদা চাষ করবেন তাদের কাছে আমার বিনীতভাবে একটাই অনুরোধ থাকবে, আপনার পুকুর সিলেকশন, পুকুর বলেন বা ঘের বলেন, সিলেকশনটা আপনি আগে হচ্ছে যে আপনার মাথায় নিয়ে আসবেন যে আমি মিনিমাম হচ্ছে যে 6 থেকে মিনিমাম 6 ফিট, তার উপরে যদি 8 ফিট পানি ধারণ ক্ষমতার কোনো পুকুর থাকে এবং সেই পুকুরের চারপাশ যেন পরিষ্কার থাকে, গাছপালা না থাকে, এরকম পুকুর নির্বাচন করলে হচ্ছে যে আপনার পাবদা চাষটা করা যাবে। পাশাপাশি হচ্ছে যে মাটির তলেও দেশটা যেন হচ্ছে যে অতিরিক্ত কাদাযুক্ত না থাকে, সাধারণত হচ্ছে যে এঁটেল দোআঁশ টাইপের মাটি থাকলে সেই মাটিতে হচ্ছে যে পাবদা চাষটা ভালো হয়। কারণ পাবদা হচ্ছে যে আপনার মাটির লেয়ার থেকে হচ্ছে যে টপ টু বাটন পর্যন্ত খাবার দিলে উপরে ভেসে উঠবে। এছাড়া হচ্ছে যে ও মাঝামাঝি নিচের স্তরে, মধ্য স্তরে, উপরের স্তরে, 3 স্তরে ওর বসবাস, যেহেতু ও ক্যাটফিশ। তো এই ক্ষেত্রে হচ্ছে যে পুকুর সিলেকশনটা হচ্ছে যে সবার আগে সুন্দর করে নিতে হবে এবং পুকুরটির চারপাশ হচ্ছে যে সুন্দর করে নেটিং করতে হবে। যদি 2 স্তরে নেটিং করতে পারে তো সেটা অনেক বেটার। আর হচ্ছে যে আপনার পানিটা যেন সব সময় পানি রিসাইক্লিং করা যায় সেরকম একটা ব্যবস্থা রাখতে হবে। পানিটাকে হচ্ছে যে কন্টিনিউ হচ্ছে যে পুকুর থেকে বের করা যায়, আবার পুকুরে দেয়া যায়, এরকম পানি এক্সচেঞ্জের ব্যবস্থা রাখতে হবে। একটা ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা। আর খেয়াল রাখতে হবে পাবদা যেহেতু খুবই সেনসিটিভ মাছ এবং হচ্ছে যে খুব সফট টাইপের একটা মাছ, হ্যাঁ, এই মাছটা হচ্ছে যে আপনার অতিরিক্ত হচ্ছে যে কীটনাশক ব্যবহার করা যাবে না এবং অতিরিক্ত পরিমাণে হচ্ছে যে খাবার খাওয়ানো যাবে না, একটা লিমিটের ভিতরে থেকে মোট কথা বডি ওয়েটের সাথে আর কি একটা মানে একটা সামঞ্জস্য রেখে হচ্ছে যে মাছটা চাষ করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ হচ্ছে যে সে যে খামারই চাষ করুক না কেন ইনশাআল্লাহ সে একটা ভালো ফিডব্যাক পাবে। আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি আপনার এই ভিডিও দেখে যারা নতুনভাবে পাবদা চাষ শুরু করতে আগ্রহী হবেন তাদের জন্য অনেক উপকার হবে। আপনার উত্তরোত্তর সফলতা কামনা করতেছি এবং সুস্থতা কামনা করতেছি। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।